ঈদ মোবারক দর্শক, স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আপনি ঈদের ছুটিতে আনন্দ উদযাপন করছেন পরিবারের সঙ্গে, কিন্তু হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলো বা আগুন লাগলো, আপনি ফায়ার সার্ভিসে ফোন করলেন, কিন্তু সেখান থেকে বলা হলো যে সবাই ছুটিতে, কেউ আগুন নেভাতে যেতে পারবেন না। এটি কি সম্ভব? আবার ধরুন আপনি কোরবানির পশু কিনে বাড়ি ফিরছেন, পথে দেখলেন যে কোরবানির পশুবাহী কোনো একটি ট্রাক ছিনতাই হচ্ছে, আপনি 999-এ ফোন করলেন, পুলিশ আপনাকে বলল যে এখন যাবার মতো কেউ নেই, সবাই ছুটিতে। এটিও সম্ভব নয়। আবার এই যে এত আয়োজন, ঘটনা, দুর্ঘটনা, এই সংবাদ যারা সবার কাছে পৌঁছে দেন, তারাও কি ঈদের সময় ছুটিতে থাকতে পারেন? যদি তারা ছুটিতে থাকেন, তাহলে এই সব ঘটনা, দুর্ঘটনা, দেশ বিদেশের নানা ঘটনা আপনি কি করে জানবেন? তার মানে এই বিশেষ পেশার মানুষদের আসলে ঈদ হয় না, কিংবা হলেও সেটি অন্যরকম ঈদ হয় এবং তাদেরকে কর্মস্থলে ঈদ করতে হয়। এবং সেই ঈদগুলো আসলে কেমন, এটি নিয়ে আজকে আমরা আড্ডা দিয়ে দিচ্ছি। আমরা এরকম 3টি পেশার 3জন মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন ডান থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সালেউদ্দিন, স্বাগত। আছেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ঢাকা মহানগর পুলিশের কাজী মাকসুদ আলিমা, পিপিএম বার, আপনাকে স্বাগত। এবং আছেন সিনিয়র সাংবাদিক জাহিদ নেওয়াজ খান। সালামে, আপনাকে দিয়ে শুরু করি। কোনো এরকম ঘটনা ঘটেছে যে ঈদের দিন মানুষ ঈদ উদযাপন করছে কিন্তু আপনি আগুন নেভাতে যাচ্ছেন, চলে গেছেন, এরকম হয়েছে? ধন্যবাদ আপনাকে। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার কথা শুরু করছি। এই প্রশ্নটা আমাদের পেশার সাথে খুবই ভ্যালিড, যে ঈদের দিনে মানুষ ঈদ আনন্দ করছে আর আমরা আগুন নেভাতে যাচ্ছি, এরকম অহরহ ঘটনা ঘটে আমাদের। এবং এমন কোনো দিন নাই যেদিন অগ্নি দুর্ঘটনা বা অন্য কোনো দুর্ঘটনা না ঘটে। সুতরাং ঈদের দিনও তার কোনো ব্যতিক্রম নয়। তো আমরা ঈদের দিন, আমার ব্যক্তিগত জীবনে আমি বহু ঈদের নামাজ থেকে বেরিয়ে অগ্নি নির্বাপনে গিয়েছি অথবা যে কোনো একটা দুর্ঘটনায় অংশগ্রহণ করেছি। আর আমাদের এই প্রফেশনে যারা আছি, আমরা ফায়ার সার্ভিসে যারা চাকরি করি, আমরা 24/7 আমাদের ডিউটি। তো সেই অনুযায়ী ঈদের দিন বলেন আর যে কোনো উৎসবের দিনই বলেন, যে কোনো দুর্ঘটনা বা যে কোনো অগ্নি দুর্ঘটনা, যে কোনো ঘটনায় ঘটুক, আমরা সবসময় প্রস্তুত থাকি। এবং আমরা যে কোনো কাজ, যে কোনো দুর্ঘটনায় ফার্স্ট রেসপন্ডার হিসেবে যেহেতু আমরা কাজ করি, সুতরাং আমরা রেসপন্স করার জন্য প্রস্তুত থাকি। এমনও তো হয়েছে যে তারাবির নামাজ পড়ছেন কিন্তু ঘন্টা বেজে গেল। হ্যাঁ, তারাবি নামাজ পড়তে আমরা ঈদে রোজার সময় তারাবি নামাজ পড়তেছি। ঈদের নামাজের কথাই বলি আমি, ঈদ নিয়ে যেহেতু। আমি তখন নোয়াখালীতে ঈদের নামাজে, তো ঈদের জামাতে দাঁড়িয়েছি। এর মধ্যেই আমাদের তো জানেন যে ঘন্টা বাজে, বা এখন আমাদের আধুনিক হয়েছে, এখন অ্যালার্ম বাজে। তো ওই রকম ঘন্টা বাজার সাথে সাথেই ঈদের নামাজ ছেড়েই চলে গেলাম। আবার রোজার সময় দেখা যায় ম্যাক্সিমাম সময় তারাবি নামাজ যেহেতু লম্বা নামাজের সময় আমরা সবাই দাঁড়িয়েছি নামাজে। দেখা গেল যে এরকম সময় একটা দুর্ঘটনা ঘটলো, অ্যালার্ম বাজলো, ইমাম সাহেব একলা দাঁড়িয়ে আছেন, পিছন থেকে মুসল্লি সব চলে গেছে। তো এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা ঘটে এবং আমরা এভাবেই কাজ করে থাকি। আমরা জনগণের সেবায় সবসময় নিউজ। ওইটা কিন্তু পার্ট অফ প্রেয়ার্স, মানে যখন নামাজ পড়ছেন ওই মুহূর্তে ঘন্টা বাজলো, এই যে আপনার দায়িত্ব, শুধু দায়িত্ববোধ না, মানুষকে বাঁচানোর বিষয় থাকে। সো ওইটাও কিন্তু একটা ইবাদতেরই একটা অংশ হয়ে যাবে। হ্যাঁ, কাজটা তো আসলে ইবাদতই। যে যার পেশায় আছে, এটা আসলে ইবাদত, প্রত্যেকের কাজটাই ইবাদত। না, আপনার ক্ষেত্রে কি ঘটে? মানে এরকম হয়েছে যে ভাই যেমন বললেন যে হুজুর নামাজ পড়াচ্ছেন, পেছনে উনি ছাড়া কেউ নাই, সবাই চলে গেলেন, বলে এই একই রকম কাজ তো আপনাদেরও আসে? আমাদেরও জরুরি সেবাই। প্রথমে আমি সবাইকে ঈদ মোবারক জানাতে চাই, ঈদ মোবারকের শুভেচ্ছা সকল দর্শককে। আসলে আমাদের পেশাটা তো জরুরি সেবা, 24/7 আমাদেরকে অ্যালার্ট থাকতে হয়। এবং ঈদের ডিউটিটা বেসিক্যালি আমাদের কিন্তু শুরু হয় 10-15 দিন আগে থেকেই। আচ্ছা, সিকিউরিটির বিষয়টা, যে ঈদের সময় মানুষ বাড়িতে যাবে, ঈদ করবে, বাট তার যে বাসা, তার যে আবাসস্থল, সেটার যে নিরাপত্তা, সেটা কিন্তু আমাদের এনশিওর করতে হচ্ছে। তো সে কারণে দেখা যায় যে আমাদের ডিউটিটা হচ্ছে 10-15 দিন আগে থেকেই শুরু হয়ে যায়। বিশেষ করে আবার ঈদুল ফিতরের সময়, যেটা শপিং মল কেন্দ্রিক, শপিং মলে একটা হিউজ ডেভেলপমেন্ট আমাদের থাকে। আবার কোরবানির ঈদের সময় গরুর হাটে একটা ডেভেলপমেন্ট থাকে, বিশেষ করে ব্যাংক বিমাগুলিতে একটা লেনদেন হয়। তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ওই 10-15 দিন আগে থেকেই আমাদের ঈদের ডিউটিগুলি করতে হয়। আর স্পেসিফিক ঈদের দিনে যেটা হয় যে ঈদের 3-4 দিন আগে আমাদের ম্যাক্সিমাম অফিসারে, আমাদের আসলে তখন ডেস্ক জবটা
অনেকটাই কমে যায়। একদম যাকে না থাকলেই নয় সেরকম কিছু লোক ডেস্কে থাকেন, আর বাকি সবাই ফিল্ডে চলে যায়। আমরা মাঠ পর্যায়ে কাজ করি, রাস্তায় কাজ করি, এবং তখন দেখা যায় যে আমাদের সকল প্রান্তের সকল বিভাগে যারা হচ্ছে ঘরমুখী মানুষ, তাদেরকে সময় মতো বাড়িতে পৌঁছে দেওয়ার তাগিদটা আমাদের মধ্যে থাকে, যাতে করে আমরা ফিল্ডে থাকলে রাস্তাটা আপনারা ফিল্ড থাকেন বলেই রাস্তাটা ক্লিয়ার থাকবে এবং তারা সময় মতো বাড়িতে যাবেন, ঈদের দিন ঈদ উদযাপন করবে, এটা আমরা এনশিওর করার জন্য চেষ্টা করি। এবং সত্যিকার অর্থে কি মানে চাকরিতে আসার পরে, পুলিশে জব করার পর থেকে এই যে স্যাক্রিফাইসটা আসলে ওইভাবে মনে হয় না, মনে হয় যে এটাকে ইবাদত হিসাবে, ইবাদতের অংশ সেটা মনে হয়, এবং এতে ভালো লাগে যে আমি না পারছি, অন্যরা তো পাচ্ছে, জনগণ তো পাচ্ছে, সে তো তার শিকড়ে চলে যাচ্ছে, বাড়িতে ঈদ করছে, পরিবারের সাথে ঈদ করছে, এটা অন্যরকম আনন্দ। কিন্তু আপনারা কি কোনো ঈদে যেতে পারেন না? না, হ্যাঁ পারি। আমরা ঈদে যে পারি না তা না, আমাদের কিন্তু 20% কোনো সময় 30% সদস্য যে কোনো ইউনিটের তারা কিন্তু ঈদে ছুটি পায়। আচ্ছা, এটা বাই রোটেশন। কিন্তু এটা যেটা একটা বিষয় আছে যে আমরা একটা ঈদে আমাদের মেন্টাল সেটআপটা, মানে আপনি রোজার ঈদে যে গেলে কুরবানিতে যেতে পারবো না, একটা ঈদের ছুটি আমরা নিয়ে থাকি সাধারণত। এবং আমরা যখন থেকে পুলিশে এসেছি, ট্রেনিং করেছি, তখন থেকে আমাদের মেন্টাল সেটআপটা এটা হয়ে গেছে যে আমরা একটা ঈদের ছুটি পাবো, ওই অনুযায়ী আমরা কিন্তু অ্যারেঞ্জটা করে রাখি। আমাদের পরিবারের লোকজনও মোটামুটি এইভাবেই প্রস্তুত থাকে। সালামী, আপনাদের ক্ষেত্রে কি আপনারা একটা ঈদের ছুটি পান? আমাদের সিনিয়র লেভেলে খুব কমই পাওয়া যায়, বাট জুনিয়র লেভেলে ওই এরকমই একটা ঈদে গেলে আর সিনিয়ররা কি কোনো ঈদেই ছুটি পান না এরকম ব্যাপার? এরকমই ম্যাক্সিমাম। তবে একেবারে দুই একজন যে যায় না এরকম একটা পার্সেন্টেজ যায়, ধরে 10% হয়তো হইতে পারে। বিশেষ করে ঢাকায় যারা চাকরি করে তাদের ক্ষেত্রে সিনিয়রদের যাওয়া খুবই কঠিন। আচ্ছা, তার মানে ওনারা দুজনে যেরকম বললেন যে 24/7 হচ্ছে ওনার সার্ভিসটা, সাংবাদিকতার চাকরিটা তো তাই, মানে গণমাধ্যমেও তো এক অর্থে 24/7, এক অর্থে একই রকম, বাট একটু পার্থক্য তো আছেই। হ্যাঁ, কারণ হচ্ছে যে ধরলাম যে আপনি সাংবাদিক, আপনি কোনো কারণে কাজ করলেন না, মিডিয়া খবরটা দিল না, মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু দুনিয়া উল্টে পাল্টে যাবে না। কিন্তু ওনাদের যে কাজ, উনি আগুন নিভাতে না গেলে রেসপন্স না করেন, তাহলে দুনিয়া উল্টে পাল্টে যাবে। তো যেরকম লাইক আমি যে আমার কথা বলি, এটা আমার ফরচুনেটলি বলি আনফরচুনেটলি বলি, আমার পত্রিকাতে কাজ করার এক্সপিরিয়েন্স খুব কম। আমার 30 ইয়ার্স যদি আমার কেরিয়ার হয়, তার মধ্যে আমি 1 বছর পত্রিকায় কাজ করেছি। পত্রিকাতে একটু ছুটি পাওয়া যায়, যে ঈদের 3 দিন, হ্যাঁ, বা এখন হয়েছে 4 দিন। আর আমি যেখান থেকে আমার কেরিয়ার শুরু করেছি সংবাদ সংস্থা দিয়ে, ইউএনবি দিয়ে, তারপর বিডি নিউজ, তারপরে চ্যানেল আই, এখন ইলেকট্রনিক মিডিয়া এবং সংবাদ সংস্থা বলি আমরা, নিউজ সংস্থার কাজ আসলে 24/7। হ্যাঁ, সো ওই অর্থে আমার নিজের জন্য যে আমি আসলে জীবনে কখনো আপনাদের মতো দুটো ঈদের ছুটি পাইনি। আচ্ছা, একটা ঈদের ছুটি পেয়েছি। হ্যাঁ, একটা ঈদের ছুটি পেয়েছি যে ঠিক আছে, এই ঈদে আমি গেলাম, পরের ঈদে আমি থাকবো, আর অন্যজন যাবে। সো এরকম একটা বিষয় আছে। আর যেরকম আবার এরকম বিষয় আছে যে ঈদে আমি ছুটি পেলাম, তখনও এরকম ছিল যে ঈদের চাঁদ উঠলে তারপরে ছুটি। আচ্ছা, এখন এটা খুব বাংলাদেশের পত্রিকাতে খুব একটা মজার বিষয় যে সবাই ইফতার, মানে রোজার ঈদের সময় ইফতার করছে, ইফতারের পরে রেডি হচ্ছে যে পত্রিকা বের করবে, ওই সময় খবর আসলো যে ওই জায়গাতে চাঁদ দেখা গেছে। সো কাজ বন্ধ, ওই সব কিছু প্যাক আপ করা হলো, প্যাক আপ করে যার যার মতো গেল ছুটিতে। এখন অবশ্য বিষয়টা একটু আধুনিক করা হয়েছে যে 29 রোজা থেকেই ছুটি শুরু হবে পত্রিকার জন্য। আমার একটা মানে একটু সিমিলারিটির কথা বলি। 1 জুলাই 2016 বোধহয় হলি আর্টিজান হলো, ওই দিন শুক্রবার ছিল, ঈদের আগে আমি আমার স্ত্রী কন্যা সহ শপিংয়ে গিয়েছিলাম বসুন্ধরাতে। তো শেষে একটা ফুড কোর্টে বসে আমরা খাচ্ছি, তো আমার পাশের টেবিলেও একটা ফ্যামিলি খাচ্ছে। তা আমার মোবাইলে খবর আসলো যে এরকম একটা বিষয় হয়েছে। আমি খেয়াল করলাম আমার পাশের টেবিলে যিনি খাচ্ছেন, ওনার মোবাইলেও উনি আস্তে আস্তে কথা বলছেন, আমি আস্তে আস্তে কথা বলছি, আমি একটু ওনাকে দেখছি, উনি একটু আমাকে দেখছেন। হ্যাঁ, তারপর একটু পরে আমি বুঝলাম যে আসলে উনি তার ওয়াকি টকিটা পুলিশ। পার্থক্য যেটা বলছিলাম, ওনাকে ওই মুহূর্তেই হ্রাস করতে হলো। উনি দেখলাম যে সব রেখে দৌড়, আমি হয়তো বিল টিল দিয়ে তারপর অফিসে আসলাম। পার্থক্য জায়গাটা এরকম থাকে যে মানে ওনাদের মানে তাৎক্ষণিক রেসপন্স, মানে যখন ফোন তখনই যেতে হবে একেবারে সাথে সাথে। এবং আমি আমার একটা এক্সপেরিয়েন্স বলি, আমার সৌভাগ্য হয়েছে মাঠে কাজ করার। আমি মুন্সিগঞ্জে কাজ করেছি অনেকটা দিন, প্রায় 3 বছরের মতো। তো আপনারা জানেন যে মুন্সিগঞ্জে মাওয়া ঘাট আছে, ফেরিঘাট, শিমুলিয়া ঘাট, যেটা ছিল এখনো আছে।
তো পদ্মা সেতু উদ্বোধন হওয়ার আগের যে এক্সপিরিয়েন্স, সেখানে কিন্তু মানে আমি এরকম হয়েছে যে ঈদের দিন ১২টা-১টা পর্যন্ত, দুপুর ১২টা-১টা পর্যন্ত হচ্ছে মানুষজনকে ফেরিতে উঠানোর যে কাজে অনেক লোকে যাতায়াত করেছে। এরকম সারা রাত ৩-৪ দিন আগে সারা রাত জেগেছিল, এবং তখন যে রাশ ছিল ফেরিঘাটে, এবং এরকমও হয়েছে মানে যে কোনো গাড়ি তুলতে পারিনি, মানুষের এত চাপ যে ঠিক আছে আগে মানুষ আমি তুলে দেই, দেন আমি গাড়ি তুলবো, এরকমও হয়েছে। মানুষের এত চাপ ছিল, গার্মেন্টস গুলো ছুটি হতো, তারা চলে যেতেন, তখন হচ্ছে মানুষকে আগে পার করতে হবে, এরকম একটা বিষয় ছিল। তো ওই ঈদের সকাল দেখা গেছে ফেরিঘাটেই হয়েছে। আচ্ছা, অনেক সময় মানে ঈদ উৎসব মানে ঈদের আয়োজনটা ফেরিঘাটে, হ্যাঁ মানুষের সঙ্গে। এই দুর্ভোগটা এখন নাই পদ্মা সেতুর ফলে ওই জায়গাটায় এই দুর্ভোগটা নাই। এটা হচ্ছে অনেকটাই এখন, এটা হচ্ছে দেখেন আপনি দক্ষিণাঞ্চল যদি আমরা খুলনা বরিশালের কথা চিন্তা করি, তাহলে পদ্মা সেতু কাভার দিচ্ছে। আবার এদিকেও আপনি যে যারা রংপুর রাজশাহী যাচ্ছে, টাঙ্গাইল 4 লেন হয়ে গেছে, এদিকটাও কাভার হচ্ছে, অনেকটা কমে গেছে। টঙ্গী এখানে এটাও হয়ে যাবে, আগের চেয়ে তো ভালো অবস্থায় আছে। কিন্তু আপনার রাস্তা যতই ভালো করেন আপনি, রাস্তার যে সিকিউরিটিটা, আমি যেহেতু কোরবানির ঈদের মধ্যে, আমরা কোরবানির ঈদের যেটা সবচেয়ে বড় কনসার্ন থাকে, কোরবানির পশুবাহী ট্রাকগুলো এখন পর্যন্ত ছিনতাই হওয়া, দুর্ঘটনার শিকার হওয়া, এটি কিন্তু রেগুলার, এবং এবার বর্ষার মধ্যে ফলে রাস্তার দুর্ঘটনাও বেড়ে যায়। ফলে এইখানে কিন্তু আপনার রাস্তা যতই ভালো হোক না কেন, ওনাদের যে ডিউটিটা এটা কিন্তু কমে নাই বোধ হয়, মানে কোরবানির হাট কেন্দ্রিক যে সিকিউরিটি, এইটা তো আপনাদের বরঞ্চ কোনো কোনো জায়গায় হয়তো কনসার্ন আরো বেড়েছে। হ্যাঁ, এই যেটা আপনাকে বলছিলাম যে আসলে আমাদের ডিউটি কিন্তু শুধু ঈদের দিন বা 3 দিন আগে না, আগে থেকেই শুরু হয়। এবং না, তবে একটা বিষয় কি, এখন আসলে ম্যানেজমেন্ট অনেক চেঞ্জ হয়েছে। আমাদের আসলে পরিকল্পনাগুলি, আমাদের বিকল্প পরিকল্পনা, এ প্ল্যান বি প্ল্যান এরকম থাকার কারণে আপনি দেখবেন যে ওই আগের মতো ওরকম নিউজ কিন্তু আসে না যে ছিনতাই, ট্রাক সহ ছিনতাই হয়েছে। বিশেষ করে আবার নদীপথে একসময় কিন্তু প্রচুর ট্রলার, সহজ, হ্যাঁ সহজ, দ্রুত যাওয়া যায়, একদিক থেকে আরেক দিকে যাওয়া যায়। কিন্তু এই জায়গাটাও আমাদের সিকিউরিটি প্ল্যানে অনেক মনিটরিং সিস্টেমটা অনেক জোরদার হয়েছে। তো এই জায়গাটাও আমরা আসলে কাজ করছি। কোরবানির হাটে আপনাদেরও দায়িত্ব থাকে? কোরবানির হাটে আমাদের দায়িত্ব আছে অবশ্যই। আমাদের দেখবেন যে আমরা এবং আমাদের পাশাপাশি কিছু ভলান্টিয়ারও কোরবানির হাটে আমাদের সাথে কাজ করে থাকে। আর ঈদের সময় যেটা হলো, সকল নৌপথ বলেন বা বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, সব জায়গায় কিন্তু পুলিশের পাশাপাশি আমাদেরও ডিউটি থাকে। গরমুখী মানুষ যাতে নিরাপদে যেতে পারে, আপনি সদরঘাট গেলে দেখবেন, সায়দাবাদ গেলে দেখবেন, গাবতলীতে গেলে দেখবেন আমাদের লোক কিন্তু ডিউটিতে থাকে। আর কোরবানি ঈদে বিশেষ করে গরুর বা পশুর হাট যেগুলো, এগুলোতে আমাদের লোক থাকে, এবং পশুর হাট শেষ হওয়ার পরপরও আমাদের কিছু দায়িত্ব থাকে। আমরা সিটি কর্পোরেশনের সাথে কিছু কাজ, পরিচ্ছন্নতার কাজ করে থাকি আর কি। এবং এই সময় তো আপনার যে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটলে তো প্রথম মানে পুলিশের আগে আপনাকে যেতে হয়। দুর্ঘটনায় প্রথম তো আমরাই রেসপন্স করি, এর পাশাপাশি তারপর হলো পুলিশ আসে আমাদের সাথে। এই ক্ষেত্রে আমি একটু দ্বিমত পোষণ করব। সেটা হচ্ছে যে আপনার কাছে যে ফোনটা যাচ্ছে, হ্যাঁ, ফায়ার সার্ভিসের কাছে ফোনটা যাচ্ছেও কিন্তু থানার ডিউটি অফিসারের কাছ থেকে। আচ্ছা, যে কোনো জায়গায় যদি ফোনটা 999 করে, না এমনিতেও, আচ্ছা, আমাদের তো এখন বিট সিস্টেম। আপনি তো প্রত্যেকটা এলাকায় হচ্ছে আমার টহল পার্টি থাকতেছে, বিট অফিসার থাকতেছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম, এই যেরকম ইয়ার ঘটনাটাই, আপনি বেলি রোডের ঘটনা বা যে কোনো ঘটনাই আপনি দেখবেন যে পুলিশ স্টেশনে আসলে প্রথমে ইনফরমেশনটা আসে। আসার পরে সমন্বয়ের কাজটা ফায়ার সার্ভিসকে আনা, এবং ওনাদের তো অনেকগুলি ইউনিট দরকার হয়, এই যে সমন্বয়টা করা, এটা কিন্তু আসলে পুলিশকে করতে হয়। আবার দেখা যায় যে উনি যে কাজ করবে, ওনার যে এলাকাটা পরিষ্কার করে রাখতে হবে, ওই জায়গাটাকে লোকগুলিকে সরানো। আগুন লাগলে তো লোক ম্যানেজ করাটা বড়, সবাই দেখতে যায়। আমাদের গাড়ি ঢুকতে পারে, এটা হলো একটা প্রতিবন্ধকতা কি আমাদের। উনি যেটা বললেন যে পুলিশ তো সব জায়গায় আছে, ডিউটিতে থাকে, টহলে থাকে। ফায়ার সার্ভিস কিন্তু একটা পোস্টে আছে। তো যারা ফায়ার সার্ভিসের সরাসরি নাম্বার জানেন, তারা সরাসরি ফায়ার সার্ভিসে কল দেন, আমরা চলে আসি। আর যারা নাম্বার জানেন না, তারা রাস্তায় পুলিশ একজন আছে, ওই পুলিশকে দৌড়ে দেয়। এখন তো সবচেয়ে সহজ কোনো কিছু না, এখন 999 সহজ। 999 ওনাদের যেমন আছে, আমাদের লোক কিন্তু ডিউটিতে আছে। 999 কিন্তু আমরা পুলিশ এবং ফায়ার সার্ভিস একসাথেই ডিউটি করতেছি আর কি। এই মানুষগুলোর স্যাক্রিফাইসের ফলেই অন্যদের ঈদটা আনন্দমুখর হয়। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছে, আরও অনেক গল্প হবে নিশ্চিত দর্শক। যাদের ত্যাগে আমাদের ঈদটা আনন্দময় হয়, স্বচ্ছন্দময় হয়, তাদের সঙ্গে কথা বলছি। ফিরছে ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন।
দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা 3টি পেশার 3জন মানুষের সঙ্গে কথা বলছি, যাদের ত্যাগের কারণে আমাদের ঈদ বা অন্যান্য উৎসবগুলো শান্তিপূর্ণ হয়, নির্বিঘ্ন হয়। উৎসবের মধ্যেও যদি দুর্ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে যারা রেসপন্স করেন, এরকম 3জন মানুষ আমাদের সঙ্গে আছেন এবং সেই সঙ্গে গণমাধ্যম কর্মীও আছেন, যারা এই সব খবর ছড়িয়ে দেন সবার কাছে, দেশে বিদেশে কি ঘটলো, ঈদের দিনেও যাদের ছুটি নেই। আপনাদের আবার একবার স্বাগত জানাই। জাহিদ ভাই, বিরতির আগে যে জায়গাটাতে ছিলাম, যে এরকম মানুষদের স্যাক্রিফাইসের কারণে আমাদের উৎসবগুলো শান্তিপূর্ণ হয়। কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে হয়তো একটু রিল্যাক্স হয়তো আপনারা পান। রিল্যাক্স মানে যে আমি বলছি যে রেসপন্সের জায়গাতে, আচ্ছা, মানে আপনি সঙ্গে সঙ্গে না গেলেও মানে আমি ক্ষতি নাই। আমার কাছে তো তথ্য দেওয়া, রাইট। সো অবশ্যই মানুষকে তথ্য জানতে হবে। বাট আমি বলছি যদি বাই চান্স কোনো কারণে যেতে না পারে তাহলে তথ্যটা যেতে না পেল না। পারে বা 10 মিনিট হ্যাঁ, পরে গেল। মানে এই দেশের যে বড় কোনো ক্ষতি হবে না। এটা যে হ্যাঁ, ড্যামেজ, বিরাট আর ক্ষতি ওনারা হবে। গেলেন না, ওটা ড্যামেজ। damage আলাদা। এটা হচ্ছে আপনার অনেক পার্থক্য। অনেক সেটা পার্থক্য, বলছিলাম। রাইট। আর এখানে বোধহয় আরেকটা বিষয়, যে আমি বলছিলাম যে একজন ডাক্তার, রাইট, হ্যাঁ, ডাক্তারদেরকে আমরা আনি না এই কারণে ডাক্তারদের জন্য আমাদের আলাদা শো আছে, মানে আমরা তাদেরকে স্মরণ করি। মানে আমি নিশ্চয়ই। আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বলি, জি। যে এটা ছিল কোনো একটা পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ ভোরবেলা আমার স্ত্রী খুব চিৎকার করে ঘুম থেকে উঠলেন, আচ্ছা, যে তার পেইন হচ্ছে। সো পেইন হচ্ছে মানে কোথাও সমস্যা। তো উনি যে ডাক্তারের সাথে কনসাল্ট করতেন, আমি ওনাকে ফোন দিলাম, তখন বাজে 6:15 ভোর। উনি ফোনটা রিসিভ করলেন না, স্বভাবতই ঘুমাচ্ছেন। হ্যাঁ। মিনিট 10 পরে উনি ফোন করলেন আমাকে। তা আমি তাকে বললাম যে এই অবস্থা। উনি বললো যে ভাই, আই আন্ডারস্ট্যান্ড, আপনি একটু জরুরিভাবে ওনার আলট্রাসাউন্ড করে এই হাসপাতালে নিয়ে আসেন। আমি তাই করলাম। ইন দ্য মিন টাইম উনি ওনার যে টিম, অ্যানেস্থেসিস্ট, অন্য সব কিছু অর্গানাইজ করলেন, জরুরি ভিত্তিতে এসে একটা সার্জারি করলেন। পরে জানলাম যে তার ওই দিন ঢাকার বাইরে যাওয়ার কথা, পয়লা বৈশাখ। হ্যাঁ, এই যে স্যাক্রিফাইস, উনি গেলেন না, যেতে পারলেন না। হ্যাঁ, উনি হয়তো রেসপন্স না করলেও পারতেন, বা সেটা সম্ভব না। একজন চিকিৎসক তো কখনো না, এই কাজ এটা নৈতিক করবেন কারণে পারবেন না। হ্যাঁ, সো যেটা বলছিলাম আসলে কি মেন্টাল সেটআপটা হয়ে যায়। Right. ওইটাই। যে এই যে আপনি বলছেন যে স্যাক্রিফাইস করছি, হ্যাঁ স্যাক্রিফাইস হয়তো করছি, কিন্তু ওইটাকে ওইভাবে কিন্তু আমরা ফিল করি না। আমার কাছে স্যাক্রিফাইস মনে হয়- শব্দ সবার ভিতরেই আছে, হ্যাঁ, কিন্তু আমি স্যাক্রিফাইস করছি এটা মাথায় কাজ মাথায় করে কাজ না। করে। ওটা আমার আমার ডিউটির কাজ, মধ্যে হ্যাঁ, মনে করি। এটা আমার ডিউটি, এটাকে ঈদের দিনে বড় মনে কিশোরগঞ্জে হয়। একটা জঙ্গি হামলা হলো, মনে আছে? জি, মনে আছে, হ্যাঁ, হ্যাঁ, আসলে শোলাকিয়ায়। ওই ঈদে আমি কিন্তু ছুটিতে ছিলাম, বাট আচ্ছা। আমি কিন্তু সেই ছুটি এনজয় করতে Enjoy পারিনি। করেন। যখন এই ঘটনা ঘটলো, আই হ্যাড টু রাশ টু মাই অফিস। রাইট। সিমিলারলি আমাদের আরো যারা এরকম যে এইসব বিষয় আসে কভার করে, তাদের কিন্তু কেউ আর ছুটিতে থাকতে হ্যাঁ, পারলো না। এরকম তো প্রচুর হয় যে আমরা প্ল্যান করে রাখি ছুটি যাব, ছুটি Right. হয়েও যায়, অর্ডারও হয়ে যায় ছুটির, বাট ইন দ্য মিনটাইম একটা ঘটনা ঘটে যায়, আমরা সেই প্রোগ্রাম ক্যান্সেল আমি করতে হয়, আমাকে কাজ করতে হয়। 2004 বা 5 সালে আপনাদের পুলিশ সপ্তাহের একটা ম্যাগাজিন বের হয়, ওখানে আমি একজনের একটা লেখা পড়েছিলাম। সম্ভবত কোনো পুলিশ অফিসারের স্ত্রী লিখেছেন। আচ্ছা আচ্ছা। উনি অনেক কিছু লিখছেন, যে উনি কিভাবে বিয়েটা হলো, ওনার মনে কি সংশয় ছিল, কি ভয় ছিল, এবং যেদিন তাদের বিয়ে, ওই দিন এমন ঘটনা ঘটলো, তার হাজবেন্ডকে, মানে মাত্র বিয়ে হলো, হাজবেন্ডকে ইউনিফর্ম পরে রাশ দৌড় করতে দিতে হলো। ক্রাশ করতে পেরেছি। আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বলি, একদম অনেক ছোট, মেবি 5-6 পড়ি। তো আমাদের বাসার নিচতলে কয়েকজন পুলিশ SI র্যাঙ্কিং লোকজন থাকতেন। তো হঠাৎ করে সন্ধ্যার পরে একটা বাঁশির শব্দ, হ্যাঁ, অনেক আগে, সেটা 1979-80 সালের কথা বলতেছি। তো বাঁশির শব্দ শুনে আমরা একটু উকিঝুঁকি বের হলাম। পরে দেখলাম যে ওইখানকার একজন প্লেন ক্লথস অফিসার কাউকে ধরে এভাবে চুল ধরেছে, এখানে একটা পিস্তল ঠেকানো। আচ্ছা, আসামি, সে হেস্টিংস নাম, সে ময়মনসিংহের খুব বিখ্যাত মাস্তান ছিল। আচ্ছা, আচ্ছা। তো তাকে যখন ধরে ওজন বাঁশি ফোর দিচ্ছে, ওই যে নিচে যে পুলিশরা ছিল, তারা বাসা বেরিয়ে কিন্তু ওরা গেল। কিন্তু দেখলাম যে বেল পড়তে পড়তে, জামা পড়তে পড়তে ওরাও তো। হ্যাঁ, এখানে একটু বলি, আমাদের কিন্তু একটা ইয়ে আছে প্যারেডের, আমাদের তো অনেক ইয়া হয়, এক্সারসাইজ হয়, তার মধ্যে প্যারেডের একটা আছে কিন্তু অ্যালার্ম প্যারেড, আচ্ছা, যে আপনি বলার সাথে কত দ্রুত রেসপন্স করতে পারবেন, এটার কিন্তু একটা প্র্যাকটিস আমরা মানে সব লেভেলে, একদম আমার কনস্টেবল থেকে পুলিশের সকল সদস্য এই প্যারেডটা করা। সুতরাং ওই যে যখনই আমরা ইনফর্ম হচ্ছি, সাথে সাথে যাওয়াতে আমরা সবাই তখন চেষ্টা করি যে কত কম সময় আমি রেসপন্সটা Right. করতে এটা পারবো। এই রেসপন্সে যারা রেসপন্সের মানে ঘটনা ঘটার সাথে বা মেসেজ পাওয়ার সাথে রেসপন্স করে, সবার ক্ষেত্রে কিন্তু একই। একই। মানে আমিও যে কোনো মেসেজ পাওয়ার সাথে 30 সেকেন্ডের মধ্যে
আমার গাড়ি কিন্তু গেট থেকে বের হয়ে যেতে হবে। সেকেন্ড কাউন্ট করি আমরা, কারণ ওই প্রান্তে যে আছে তার কাছে একটা সেকেন্ড কিন্তু বিরাট বিষয়। আপনি বিল্ডিং এর নিচে আছেন, আপনি গাড়ির নিচে আছেন, বিভিন্ন আগুনে পড়তেছে, তো একটা সেকেন্ড কিন্তু অনেক বড় সময়। 10 সেকেন্ড অনেক 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার গাড়ি গেট থেকে বের হয়। কে উঠলো সেটা বিষয় না। আর আপনারা দেখবেন যেহেতু বাংলাদেশেরই মানুষ, আর আপনি বলছেন যে আপনি ফায়ার স্টেশনের পাশেই আপনার বাসা, যে যারা গাড়িতে অনেকেই কিন্তু দেখবেন ইউনিফর্ম ফুল পরে উঠতে পারে না। গাড়িতে উঠতে সে পিপি পড়তেছে, হেলমেট পড়তেছে, গামবুট পড়তেছে গাড়িতেই। তো এটা হলো যে ওই যে যেটা প্র্যাকটিস, মানে করতে করতে যে আমি স্যাক্রিফাইস করছি এরকম নিয়োগ করে ওইরকম না, মানে আমি কাজ করছি, আপনি বাইরে থেকে বুঝতে পারবেন যে এরা স্যাক্রিফাইস করতেছে, আমি কিন্তু আমার মাথায় নেই। আমি মনে করি এটা আমার ডিউটি। আমি বিএম কন্টেইনারে আমার যে 13 জন শহীদ হইলেন, তো ওরা কিন্তু জানতো না যে ওরা মারা যাবে, ডিউটি গেছে, কাজ করতে কেউ যেত না। তো ওইটাই মানে এটা ট্রেনিং এর মাধ্যমে জানতো যে মারা যাবে না, কিন্তু মারা যেতে পারে এটা জানতো। আর এটা হলো আমাদের ওই ট্রেনিং এর মাধ্যমে এমন ভাবে ব্রেনে ঢুকানো হয় যে আপনি বুঝতে পারবেন না। আমি দুর্ঘটনাস্থলে গেলে মারা যাব এই মাথায় তো থাকার কোনো সুযোগই নাই, কোনো সুযোগ কারণ ওটা তো আমার ডিউটি, মানে ইবাদত। ওই তো মানে একটা ঘটনা ঘটলো, উনি যাচ্ছেন উদ্ধার করতে, উনি যাচ্ছেন ওই জায়গায় সেফটি সিকিউরিটির জন্য, একজন সাংবাদিকও যাচ্ছেন একই সময়, কিন্তু তথ্য সংগ্রহ। আপনি যেরকম মানে তাৎক্ষণিক দৌড় দিয়েছেন, উনি তাৎক্ষণিক দৌড় দিয়েছেন। সাংবাদিককে তো সবচেয়ে কাছে গিয়ে ছবিটা তুলতে হয়, বিশেষ ক্যামেরা পার্সন। অনেক সাংবাদিক আমরা যখন বিল্ডিং এ আগুন লাগে, আইরেজ বিল্ডিং, আমরা কিন্তু সাংবাদিককে বলি ভাই ঢুকেন ভিতরে, কিন্তু ও তো রিস্ক করা তো সম্ভব না, কারণ আমি যে পিপি পরা, আমার ফুল ইকুইপমেন্ট আছে, আমার তো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পুরো আছে, পুলিশের আছে, আমরা যেখানে কিন্তু নাই, ওটা কিন্তু পারবে না, ফুলটা নাই, হয়তো একটু চেষ্টা থাকে বাট ফুলটা নাই। যার কারণে আপনি কিন্তু সাংবাদিকের সেফটিটা আমাদের জন্য একটা বড় ইস্যু, যে সেফটি সিকিউরিটি নিয়ে এটা আমাদের কমিউনিটির এখন পর্যন্ত আলোচনা। ইভেন যখন রাজনৈতিক সহিংসতা যখন হয়, দেখবেন যে এত দ্রুত মুভ করতে হয় তাকে, সে যেটা অন্তত বুলেট প্রুফ জ্যাকেট যে গায়ে দিয়ে যাবে, সব হাউসে এই ইকুইপমেন্টস থাকেও না, কিন্তু রিপোর্টার কিন্তু যেতে হয়, ক্যামেরা পার্সনকে সবচেয়ে রিস্কি ক্যামেরা পার্সনকে তাকে সবচেয়ে কাছে গিয়ে ছবিটা আনতে হয়, এবং ভালো একটা ফুটেজের জন্য তার সেই অনেক ক্লিপটা থাকে। লাস্ট যে কবে অক্টোবর 28 অক্টোবর যা ঘটলো, অনেক সাংবাদিক আহত হয়েছে, কিন্তু আপনাদের যেমন অত বেশি ওয়েল ইকুইপড তো থাকে না, ফলে এটা একটা যেহেতু আমি জানি না খুবই বড় আলোচনার জায়গা, কিন্তু এটা যে গণমাধ্যম কর্মীদেরকে ইভেন দুর্ঘটনা যখন স্থলে যান, নৌডুবি হয়, সেখানেও তো সব সাংবাদিকের তো লাইফ জ্যাকেট থাকে না, ফলে এটা একটা বড় কনসার্ন। যে আমরা ঈদ উৎসবের মধ্যে আনন্দ করছি, কিন্তু আলটিমেটলি এটা ক্রাইসিস, অবশ্যই এটা একটা বড় জায়গা। ওই যখন আগুন লাগে স্বাভাবিকভাবে পানি ব্যবহার হয়, আপনাদের যে ক্যামেরাম্যানরা ওরাও চেষ্টা করে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গার পরে হয়তো প্যালেস্টাইনের কিন্তু ছবি, যে ভদ্রলোক ছবি তুলছেন ওনার গায়ে যে গুলিটা লাগবে উনি তো জানেন না, কিন্তু ওনার গায়ে কিন্তু কিছু নাই, কিছু নেই। এবার তো গাজায় অনেক সাংবাদিক মারা গেছে, ফলে এটা তো আমাদের জন্য মানে এটা একটা বড় আলোচনার জায়গা, যে সাংবাদিক গণমাধ্যম কর্মী যেই হোক সে যখন মাঠে যায়, সেটা 2013-14 সালে আগুন সন্ত্রাস শুরু হওয়ার পরে কিছুটা প্রোটেকশনে গিয়েছি, এর আগে কিন্তু আমাদের ভাবনা একদমই ছিল, ভাবনাতেই ছিল না। মানে যখন আমরা দেখলাম যে মানে আমরাও টার্গেট, তখনই আমরা মানে সব মিডিয়া হাউসে এটা করেছি, অ্যাটলিস্ট একটা বুলেট প্রুফ জ্যাকেট, একটা হেলমেট পরা, এবং কাঁদানে গ্যাস গিলে অন্তত একটা ভেজা রুমাল একেবারে হোল বডি ইকুইপ করার, এটা একটা বড় আলোচনার জায়গা, আপনাদের চিন্তা করতে হবে। আমরা একটু ওই যেহেতু যে জায়গাতে ছিলেন একদম পুলিশ অফিসারের স্ত্রীর এটা লেখা, আমি একটু সালেম আপনার কাছে যেতে চাই, আপনার স্ত্রীর ফিলিং কি হয় ঈদের দিন? এই ফিলিং তো ভাই বলে শেষ করা যাবে না। আমি ধরেন আমরা যে প্রফেশনে আছি, ধরেন রাত্রে আগুন লাগলো, রাত্রে 3টা, মানে 3টার সময় আগুন লাগলো, আগুন লাগার পর আমি উঠলাম আমার মতো করে, আমার স্ত্রী হয়তো দেখা গেল আমার ফায়ার শুটটা আমাকে দিচ্ছে, আর ছেলেমেয়েরা একটু বড়, তারাও যদি উঠে কেউ হয়তো আমাকে গামবুট দিচ্ছে, কেউ হয়তো দরজা খুলে দিচ্ছে যে বাবা বের হয়ে যাবে। পুরো ফ্যামিলি চাকরি করছে, কিন্তু টোটাল ফ্যামিলি কিন্তু চাকরি করছে, আমাদের ওনাদের আমি বলতে চাই যে আমাদের এই প্রফেশনে আমাদের সবারই ফ্যামিলি যদি সাপোর্ট না দেয়, ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার এইভাবে করে যদি মানসিকভাবে প্রস্তুত না থাকে, আমাদের কিন্তু চাকরি করা স্মুথলি চাকরি করা সম্ভব না। আপনার জন্য সুবিধা হলো আপনার হাজবেন্ডও সাংবাদিক, দুইটা জরুরি সার্ভিস এক ঘরে, ফলে ক্রাইসিসটা আপনি অনেক ভালো বোঝেন। এবং আমাদের তো ক্রাইসিস অনেক বেশি, দেখা যায় তারও ক্রাইসিস হয় এরকম, যখন বিশেষ করে নির্বাচনের সময় সারা রাত থাকতে হচ্ছে, আবার সারা রাত ডিউটি, আমারও ডিউটি, আমিও বাইরে থাকছি বাবুকে দেখার, তখন আসলে এভাবে করে আমাদের ম্যানেজ করতে
হয় আমাদের Manage আসলে করা লাগে, হ্যাঁ। এই জায়গাটা এখন যখন মা হয়েছি না Right. এখন আসলে হ্যাঁ, আপনি একই সঙ্গে পুলিশ, একই সঙ্গে মা, আবার একই সঙ্গে স্ত্রী, হ্যাঁ। অনেকগুলা দায়িত্ব, অনেকগুলি অনেকগুলা দায়িত্ব। দায়িত্ব। তো যখন শুধুমাত্র স্ত্রী ছিলাম তখন অতটা ফিল করিনি, কারণ সেও যে প্রফেশনে আছে সে আমারটা বুঝে, কখনো সমস্যা হয়নি। বাট এখন যখন মা হওয়ার বাবু পরে। হয়েছে, হ্যাঁ আমি যখন মা হয়েছি, মা হওয়ার পরে এখন বাচ্চা কথা বলতে পারে, সে আমাকে ফোন দেয়, বলে আসো না কেন বাসায়, এই বিষয়গুলো তখন একটু খারাপ লাগে। একটু ইমোশনালি তখন আসলে খারাপ লাগে যে আসলে এই সময়টা একটু বাসায় থাকলে বাচ্চাটার সাথে, ইভেন মাঝে মাঝে এরকম হয় যে আমি তাকে সাথে নিয়ে যাই ডিউটিতে। হ্যাঁ, সাথে নিয়ে আসছি যখন একটু আমি মনে করি যে একটু আমি রিল্যাক্স থাকতে পারবো বা গাড়িতে সে আমার পাশে থাকতে পারবে, আমি ফিল করি কি যে যতটা সময় তাকে আমি দিতে পারি, আচ্ছা আচ্ছা। বা আমি যে কাজ করছি সেও সেটা বুঝুক, বড় হোক এভাবে করে যে আমরা এভাবে কাজ করছি। Right. সে তো সকল পুলিশ সদস্য ইউনিফর্ম দেখলেই মামা, এখন সে এটা শিখে গেছে, বুঝে মামা, গেছে সে। হ্যাঁ মামা আন্টি, সে হ্যাঁ রাস্তা থেকে দেখলেই সে মামা বলতেছে। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, ফিরছি আরেকটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা জরুরি সেবার সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে আড্ডা দিচ্ছি এই কারণে যে এই মানুষগুলো আছেন বলেই আমাদের উৎসবগুলো, আমাদের ঈদগুলো, আমাদের পূজা, আমাদের পয়লা বৈশাখ, এই উৎসবগুলো নির্বিঘ্ন হয়, আনন্দময় হয়। এবং শুধু ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ, সাংবাদিক নন, ডাক্তার নন, এবং এই কোরবানির ঈদে একটা বড় ভূমিকা যাদেরকে পালন করতে হয়, পরিচ্ছন্নতা কর্মী, যারা না থাকলে আমাদের শহর, আমাদের গ্রামে আমরা থাকতে পারতাম না ঈদের পরের দিন। বর্জ্য পরিষ্কার যারা করেন তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই, এবং আজকের এই অনুষ্ঠান থেকে তাদের প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। সালাম ভাই, একটা বিষয় যে ধরেন এই যে বললেন যে ফ্যামিলি সহ মানে জরুরি সেবার সঙ্গে যুক্ত হয়ে যায় আগুন যখন লাগে, কিন্তু ঈদের দিন ধরেন আপনি ডিউটিতে আছেন, কিন্তু আপনার স্ত্রী, আপনার সন্তান চায় যে আজকে তাদের সঙ্গে আপনি সময় কাটাবেন, এটা হয়ে ওঠে না। ফলে এই দিনগুলো, ঈদের দিনটায় অফিসের মধ্যেই তো সহকর্মীদের সঙ্গেই থাকেন, সেই আনন্দগুলো কেমন হয়? এটা একটা অন্যরকম আনন্দ। যদিও সবাই যারা আছি, আমরা যারা ডিউটিতে থাকি, সবাই ফ্যামিলি ছাড়াই একসাথে আছে। তো মানে ওইটাও তো family এটাও একটা ফ্যামিলি, যেটা আসলে এই ফ্যামিলিতে তো বেশি সময় আমরা দিই। Right. আমি ফায়ার সার্ভিসে চাকরি করি, ধরেন যতদিন যাবত আছি, আমার এটাই হলো সবচেয়ে বড় ফ্যামিলি। আমার ফ্যামিলিকে যতটুকু সময় দিছি তার চেয়ে অনেক বেশি সময় ওই ফ্যামিলিকে দিছি যে ফ্যামিলিতে আমি চাকরি করি। তো সেই কারণে ওইটা আমরা যখন একসাথে থাকি, ওই নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করি, কেউ কাউকে ফোন করে, কেউ বাড়িতে ফোন করে, আত্মীয় স্বজনকে ফোন করে, আর নিজেরাই আনন্দ করতে থাকি। হ্যাঁ, নিজেরাই রান্না, আমাদের নিজেদের তো লোক আছেই। যেদিন আমাদের বাবুর্চিরা রান্না করে, ওই দিন দেখা গেল আমাদের সাথের লোকজনও গিয়ে রান্না করে হাজির হয়েছে যে আমিও তোদের সাথে রান্না করব। তো এরকম রান্না বান্না হয়, এভাবেই আর কি দিনটা কেটে যায় ফ্যামিলির সাথে, ফোনে কথাবার্তা হয়, ওই রকম আর কি। এখন সুবিধা হয়েছে ভিডিও কলে, হ্যাঁ এখন এটা সুবিধা হয়েছে, মানে তো কাছে না থেকেও কাছে থাকা যায়। এটা হলো, আর ফ্যামিলি স্যার ওরকম ঈদ করতে করতে না ফ্যামিলির সব সদস্যই তারা বুঝে যে না থাকলে যে সমস্যা নেই, যে এই লোককে পাওয়া যাবে না। হ্যাঁ, ওনার মতো উনি করুক, আমাদের মতো আমরা করি। মানে ছেলে বুঝে গেছে, মেয়ে বুঝে গেছে, সবাই বাবাকে বুঝে পাওয়া গেছে যাচ্ছে না। রাইট। আমাদের প্রত্যেকটা ইউনিটি, সেটা হলো ঈদের নামাজটা একসাথে পড়ে। যে কোনো, আপনি জানেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পুলিশ লাইন আছে, পুলিশ লাইনে মসজিদ আছে, ঈদগাহ থাকে। তো সেখানে পুলিশ সুপার স্যার সকল নিয়ে সদস্য নিয়ে নামাজ পড়েন। নামাজের পরে আমাদের হচ্ছে সেই সেমাই, পায়েস, এগুলো খাওয়া হয়, বড় খানা হয়, দুপুরে ভালো খাবারের আয়োজন করা হয়। এটাকে এটা হচ্ছে আমাদের একটা ট্র্যাডিশন, এটা আমাদের ট্র্যাডিশন, এবং সকল ইউনিটি কিন্তু এটা হচ্ছে। তো যেটা হচ্ছে বিষয় যে আমাদের সেকেন্ড হোম, আমরা কিন্তু যে যেখানেই কাজ করি না কেন কর্মস্থলটাকে আমরা আসলে সেকেন্ড হোমই মনে করি। সামটাইমস ওইটাই প্রথম হোম হয়ে যায়। হ্যাঁ, ফার্স্ট প্রায়োরিটি, বেশিরভাগ সময় হিসেবে তো সময় বেশি দিচ্ছি, সময়টা বেশি দিচ্ছি। তো ঈদের দিন যেরকম সকালবেলা যারা রাস্তায় ডিউটি করছে তাদের জন্যও কিন্তু খাবারের ব্যবস্থা হচ্ছে, যে কোনো গার্ডে ডিউটি করছে তাকেও কিন্তু ওই খাবারটাই, ওই রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের প্রত্যেক যারা ফিল্ডে কাজ করছে, ট্রাফিক ম্যানেজমেন্টে যারা, হ্যাঁ তাদেরকেও কিন্তু খাবারের ওইরকম ব্যবস্থা করা হয়, তাদেরকে রান্না করে ওখানে পৌঁছে দেওয়া হয়, তারা একটা সময় খেয়ে নেয়। তো এই ফিলগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা প্রফেশনই, বিশেষ করে আমরা পুলিশে কিন্তু প্রত্যেক সদস্যরই এই মানে ফিলিংটা আমরা ফিল করি, বিশেষ করে আমাদের সিনিয়র অফিসাররা, স্যাররা যারা আছেন আমাদের কর্তৃপক্ষ, তারা কিন্তু এটা ফিল করে এবং সেইভাবে
সেইভাবে করেই এদেরকে ওই রকম খাবারের ব্যবস্থাটা করে, যাতে করে এটা ফিল না হয় যে আমি বাড়িতে নাই তাই সেমাই খেতে Right, পাচ্ছি না, right. আমি বাড়িতে নাই তাই আমি পোলাও মিষ্টি মাংস পাচ্ছি না, পোলাও মাংস খেতে খেতে পাচ্ছি পারছি না, না। এদের ওই শূন্যতাটা যাতে মনে না হয়। মনে না হয়, এটা কিন্তু এখন আমাদের সার্ভিসে কিন্তু সিনিয়র এটা খুব অফিসাররা সাধারণত এই জিনিসটাকে Feel করে। ফিল করে এবং ওনারা নিজেরা কিন্তু ঘুরে উপস্থিত থাকে। ওনারা এবং গাড়ি নিয়ে আমাদের- নিয়ে আমাদের ধরেন বিভিন্ন স্টেশনগুলো আছে, সিনিয়র অফিসাররা আমাদের ডিজি মহোদয় সহ ডাইরেক্টররা সবাই যায়, বিভিন্ন স্টেশনে যায়, মিষ্টি নিয়ে যায়, মিষ্টি দেয়, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তোমরা কি অবস্থায় আছো, কি খাচ্ছ না খাচ্ছ, খোঁজ খবর নেই, এবং আমাদের এবং কিন্তু এটাতেই IGP সবাই স্যার আনন্দ পায় আর কি। রাজারবাগে নামাজ পড়েন, সকালে নামাজটা রাজারবাগে পড়েন, সেখানে ওই ইয়াতে ব্যারাকে ফোর্সের সাথে সে একসাথে খাচ্ছেন, আচ্ছা, আচ্ছা। যাতে করে তারা ওই বাড়ির ফিলটা মানে যে বাবা বাড়িতে মা নাই সেই কষ্টটা যাতে তার হ্যাঁ। মনে না হয়। এটা আসলে লাঘব আপনি করার দেখেন যে চেষ্টা, যখন- লাঘব করার চেষ্টা। Right, আফগান ওয়ার চলছিল Right. বা যখন ইরাকে আমেরিকান বাহিনী ছিল, তখন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী বা এরকম বা ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, ঈদের দিন। ক্রিসমাসে আর কি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওদের ক্রিসমাসে ওদের কিন্তু গিয়েছে, ক্রিসমাসে সৈনিকদের হ্যাঁ, একটা সঙ্গে ছবি তো ব্যারাকে খুব একসঙ্গে আলোচিত খেয়েছে। হয়েছিল যখন বুশ প্রেসিডেন্ট, তখন ওই যে টার্কি একটা বড় মোড়ক টার্কি ওইটা উনি নিয়ে দাঁড়িয়ে আছেন, একটা ছবি বেশ তখন আলোচিত ছিল। হ্যাঁ, ওদের মধ্যে কি একটা দিবস থাকে, একটা টার্কি, দিবস, হ্যাঁ, হ্যাঁ। টার্কি খাওয়ার একটা রাইট থাকে। না, জাহিদ ভাই, ধরেন আমাদের গণমাধ্যম হাউসগুলো, টেলিভিশন চ্যানেল বলেন, পত্রিকা অফিসগুলো কিন্তু ঈদের দিন একটু সেজে ওঠে, সবাই খুবই মানে খুবই, ওটা হ্যাঁ। একটা ঘরের মতো হয়ে যায়। যে আমি জানি না আপনাদেরকে হয়তো ঈদে তো ইউনিফর্মই থাকতে হয় নাকি ইউনিটে থাকলে? সবাইকে না, আচ্ছা। যারা মানে একদমই on মাঠ duty পর্যায়ে থাকলে তো অন ডিউটি uniform। থাকে তাদেরকে থাকতে হয়। মানে, হ্যাঁ, এটা সত্য যে গণমাধ্যমে যেহেতু আমাদের ওই অর্থে ইউনিফর্ম নাই, Right. সো ঈদের দিন আমাদের uniform থাকে। ঈদের মানে একটু ঈদের যে colourful। পোশাকটা, হ্যাঁ, আমরা যে নতুন পোশাকটা কিনেছি, পরছি, পাঞ্জাবি, মেয়েরা শাড়ি, এবং এখন ফেসবুক আসার পরে আপনি একটু আরো বেশি কালারফুল দেখেন, রাইট, কারণ ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করতে হবে, কারণ সে হয়তো অফিস করছে, হয়তো খুব বেশি ঘুরতে পারছে না, বা রাতের বেলা কোথাও দাওয়াত খেতে যাবে, তার আগে সারাদিন একটা মেয়ে যখন শাড়ি পরে অফিসে এসছে, হ্যাঁ, সো তার এই যে ফিল করা যে আমি ঈদের একটা অংশ, আপনি দেখবেন যে এখন ফেসবুক আসাতে এখন আমরা মানে আমরা কিন্তু দেখি যে আচ্ছা চ্যানেল আইতে কিরকম, হ্যাঁ, হ্যাঁ, এক হাউস আপনার আর এক হাউস 24 কি অবস্থা? নেক্সাস টিভিতে কি হচ্ছে, এক হাউস আর এক হাউস কিন্তু দেখছে। অলিখিত প্রতিযোগিতা এবং এক ধরনের একটা এই যে fraternity, হ্যাঁ, আনন্দ ভাগাভাগির একটা ওয়ে, ওই এটাই আর কি। সেটাই। এবং সবাই তো সোশ্যাল মিডিয়ার কারণে উৎসবগুলো কালারফুল হয়, সবাই নিজেকে কালারফুল করে প্রেজেন্ট করতে চায়, present করতে চায়। প্রেজেন্ট করতে চায়। এবং আরেকটা জিনিস কি, কালারফুল থাকলে মনও ভালো থাকে, রাইট, তাই না? আপনি ফ্যামিলি থেকে আছেন, এটার কষ্ট তো আসলে কিছু দিয়েই লাঘব তো করা আসলে আসলে যায় পূরণ না, করা যায় না। তাই না? তো সেই জায়গা থেকে নিজেকে ভালো রাখার জন্যই আসলে এটা করতে হয়, তখন নিজেকেই এই মেকানিজম গুলো করতে হয় বা কালারফুল রাখতে হয়, যাতে Right. করে মানে আপনি যদি দেখেন যে ঈদের দিনের যদি আমরা কি বলি, ফেসবুকে যদি যেতে থাকি, হ্যাঁ, একজনের পর একজন ভাসছে নতুন পোশাক, Right. সুন্দর পোশাক, Timeline এ। হ্যাঁ, টাইমলাইনে ভাসছে। ভালো লাগে। ঈদের পরে ধরেন এই ঈদের এই অনুষ্ঠানটাকে যারা মনে করেন বাড়িতে গেল, তারা তো ওরা আসবে। এদের পরে আমাদের একটা সিস্টেম আছে, ঈদের পরে আবার ঈদ পুনর্মিলনী আর একটা অনুষ্ঠান হয়। তো যেটা দিয়ে যারা গেল আর যারা থাকলো সবাই মিলে আবার ওই অনুষ্ঠানটা আবার আরেকটা ঈদের মতো, আরেকটা উৎসব, আরেকটা ঈদের মতো। এবং আমরা বাহিনীগুলোর জন্য এই যে ফ্র্যাটার্নিটিটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যে একটা একসাথে পারস্পরিক ফিল করা। সৌহার্দ্য এবং সবার সঙ্গে এবং এটা কিন্তু এখন একেবারেই রেগুলার হচ্ছে, মানে হ্যাঁ, এই কারণেই হচ্ছে আমাদের ওই যে বললাম না যে কষ্টটা অত বেশি কষ্ট হিসাবে লাগে না, যে এইভাবে করে ঈদের দিন, ঈদের পরে আমরা প্রোগ্রামের মধ্যেই থাকছি, হয়তো কাজের মধ্যে থাকছি, আবার একটু কষ্ট নিয়েই তো জীবন, ডিউটি করতেছি, কষ্ট পাচ্ছি, অনেক কষ্টের কাজ করছি, এই করছি, এইটা মনে হলে তাহলে জীবন চলবে না, আর হবে না যে আমি যে সার্ভিস দিতে সেই অনুযায়ী বেতন পাচ্ছি কিনা, আমি যেই কাজ করি, আমি যদি সারাক্ষণ ভাবি যে এত কষ্ট আমার কাজ, এত ঝুঁকি নিচ্ছি, এত কিছু, এটা যদি আমার মাথায় ঘুরে, আমি চলবে না, জীবনই চলবে না। এটা একটা আনন্দ, তাহলে কোনো আগুনের নিভবে না। আপনি আগ্রহ এবং আনন্দের সাথেই সব কাজ করতে হবে। আমরা বলি ওয়ার্ক হার্ড এন্ড হ্যাভ ফান, এই কথা কিন্তু আছে। কঠিন পরিশ্রম করব, বাট আনন্দের সাথে এবং ওইরকম একটা কর্ম পরিবেশ তৈরি হয়। আপনি দেখবেন যে যত কষ্টই করছি আমরা, ওর ভিতরে কিন্তু আবার কিছু আছে, পিছন থেকে হয়তো কেউ একজন তাকে উৎসাহ দেওয়ার জন্য এমন কথা বলতেছে, সে দেখা গেল 3 ফিট পিছনে আছে, ওই কথা শুনে সে আরো 6 ফিট সামনে চলে গেছে। কারণ আমাদের কাজটা তো আপনারা জানেন, যেহেতু এই জগতে আছেন, আপনারা জানেন যে কত ঝুঁকি নিয়ে, কত রিস্ক নিলে যদি ভিতর থেকে আপনার কাজ করার ইচ্ছা না থাকে, তাইলে আপনি জীবনে ভয় পেয়ে বসে বা শঙ্কা পেয়ে বসে, আপনি প্রচন্ড হিট, প্রচন্ড স্মোক, প্রচন্ড মানে প্রতিবন্ধকতা, ভিতরে অন্ধকার, আপনি যাচ্ছেন, আপনার ভিতর থেকে যদি না আসে যে আমি ওই কোণারে যাব, এটা যদি ভিতর থেকে না আসে, উইল ফোর্স যদি না হয়, তাহলে আপনি জীবন, সে এখানে দাঁড়ায় থাকবে যে স্যার আর সম্ভব হচ্ছে না, আমি পারছি না, আমি আর পারছি না। আপনিও তো মানুষ, আপনি তো আগুনের তৈরি না, আপনি আমি কিন্তু একই রকম মানুষ, রক্ত মাংসে একই রকম মানুষ গড়া। তো সুতরাং ঝুঁকি নিচ্ছি আমরা,
ওই যে ওই পিছন থেকে হয়তো কেউ আবার এরকম উৎসাহমূলক কিছু বলছে যে আর একটু ঢুকো, আমি আছি তোমার পিছনে। তো আমরা অফিসাররা সাধারণত আসলে এই কাজটা আমাদেরটা তো করি, টিমওয়ার্ক, টিমওয়ার্ক। সত্যিকার অর্থে এই কাজটা teamwork, আমরা এবং একটা পিছন থেকে টিমে করি। দেখা যায় যে সবাই একই মাপের নাও থাকতে পারে, বাট তাকে নিয়ে আসে যে টিম লিডাররা থাকেন বা অন্য মেম্বাররা থাকেন, তারা সেই স্পিডটা তাকে আনার জন্য তখন কিন্তু যা যা করা নানান দরকার ধরনের তাই পিছন থেকে তাই করা। মোটিভেশনটা দিয়ে আর একটা থাকে। বিরতির সময় হলো, ফিরে এসে একটা বিষয় আমি একটু জানতে চাইবো যে এই প্রফেশনে আসার আগেও তো আপনারা ঈদ করেছেন, সেই ঈদটা কেমন ছিল? আরেকটা বিরতি নিয়েছি দর্শক, ফিরছি আরেকটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা সিরিয়াস পেশায় বা জরুরি পেশায় যে মানুষগুলো কাজ করেন, যাদের আসলে ঈদ থাকে না, কিন্তু ঈদ থাকলেও সেটি অন্যরকম, আমাদের সাধারণ মানুষের মতো ঈদ নয়, এরকম 3 জন মানুষের সঙ্গে আড্ডা দিচ্ছি। জাহিদ ভাই, সাংবাদিক হওয়ার আগে বা আপনি বলছিলেন শুরুতে যে দীর্ঘ সময় আপনি কাজ করেছেন সংবাদ সংস্থায়, যেখানে আসলে 24/7, এরপরে টেলিভিশনে একই অবস্থা। তার আগে শৈশব কৈশোরের ঈদগুলোর সঙ্গে এই সময়ের ঈদের মূল পার্থক্যটা কোথায় আসলে? মূল পার্থক্য হচ্ছে যে শৈশব কৈশোর, যে এই যে যেটা শব্দ বললেন, হ্যাঁ, ওটার সাথে তো আর এখনকার কোনো সময় মিলবে না। রাইট। গত বছর আমাদের একটা স্কুলের ক্লাসমেটদের ইউনিয়ন হয়েছিল। আমি এক্সাম্পল দিই আর কি, যে ওইখানে যারা আমরা বিভিন্ন প্রফেশন থেকে গিয়েছি, একটা প্রতিষ্ঠানের আমি এক্সাম্পল দিই, যে ওই প্রতিষ্ঠানের প্রফেসর আছেন, ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা আছেন, ওই প্রতিষ্ঠানের কর্মচারী আছেন, ওই প্রতিষ্ঠানের পিয়ন আছেন, যারা আমরা সব একই ক্লাসে পড়েছি। আচ্ছা। এই যে মাল্টি ধরনের জায়গা থেকে এসে আমরা যখন আমরা ঈদ করতাম ওই বাচ্চা বয়সে, এবং সেটার যে আনন্দ, হ্যাঁ, এবং ঈদ বিকেলবেলা হলে মন খারাপ হয়ে যাওয়া, যে ঈদ শেষ হয়ে যাচ্ছে, এটার সাথে মানে আমি প্রফেশনে থাকি না বা না থাকি, আমি বলছি ওই সময়ের সাথে এই সময়ে সেই 15, 16, 17, 18, 20 বছরের যে বয়সের ঈদ, অন্তত ইউনিভার্সিটি পর্যন্ত, হ্যাঁ, এখন 50 প্লাসে এসে ঈদ, এটা একটা পার্থক্য। আপনার বয়সটা জানা গেল আর কি। 50 প্লাস বেশি না তো, এখন 72 বছর বয়সে একটা। আচ্ছা, এখানে বলছিলাম যে আপনি যখন বলছিলেন না যে মানে যে সন্তানের কথা, জি, আপনি আপনার বাচ্চা ছোট, তো গতকাল বা গত পরশু ফেসবুক মেমোরিতে ভেসেছে আমার স্ত্রী, সে বলছে যে দেখো তোমার মেয়ে কি লিখেছিল। আচ্ছা। তখন আমি অনেক ছোট ছিল, লিখেছিল, বাবা তুমি যখন অফিসে থাকো আমার খুব খারাপ লাগে। তো এখন কিন্তু আমার বলতে হয়, মা তুই যখন ক্যাম্পাসে থাকিস বিশ্ববিদ্যালয়ে আমার খুব খারাপ লাগে। এই হচ্ছে, এটা হলো মানে ওই সময় ওই বাচ্চা বয়সের ঈদ এবং বড় বয়সের ঈদের মতো একই রকম। এটা তুলনা করা কঠিন। আপনার ধরেন পুলিশ হওয়ার আগের ঈদ আর পুলিশ অবস্থার ঈদ, মূল পার্থক্য কোথায়? পার্থক্য ওই যে সময়। আচ্ছা। সময় একটা, বিশেষ করে যে শৈশব কৈশোরের ঈদ, এটা তো সবার জীবনেই মনে হয় এটা একই রকম, সবার শৈশবের রংটা একই রকম। ওই সময়ে ঈদের আগের দিন ঈদের কাপড়, ঈদের কাপড় দেখানো যাবে না, সাথে নিয়ে ঘুমানো, এটা মনে হয় আমাদের সবারই। তবে তখন তো আমরা পেতামও কম, তখন তো একটাই। এখনকার বাচ্চারা শহরে যারা একটু মোটামুটি সচ্ছল 8টা 10টা ড্রেস গিফট পায়, নিজে কিনে। তো সেই হিসাবে আসলে কৈশোরের আনন্দটা অন্যরকম আনন্দ। তখন আসলে নিজে আনন্দ করতাম, আর এখন ছোটদের আনন্দ দেখতে ভালো লাগে। মানে আমাদের যে পরের প্রজন্ম, তাদের জন্য আমরা কি করব, বা আমি এখন মিড লেভেলে আছি, আমার যে বয়োজ্যেষ্ঠ তার আনন্দটা যাতে আমি ঠিকভাবে করতে পারি, সেই রেসপন্সিবিলিটি অন্যের আনন্দ এনশিওর করার দায়িত্বটা কাঁধে এসেছে আমাদের কাঁধে। মানে দুইটা টায়ারকে, মানে আব্বা মা সন্তান মাঝখানে তাকে থাকতে হচ্ছে, এবং এইটা দেখতে ভালো লাগে যে তারা ভালো আছে, সেটা ভালো লাগে। আরেকটা জিনিস এখন ভালো লাগে সেটা হচ্ছে যে ঈদে যখন বাড়িতে যাই, তখন ওই ছোটবেলার বন্ধুদের, যেটা বললেন উনি রিইউনিয়ন করছেন, বা একজন এক প্রফেশনে, কেউ হয়তো অনেক ভালো আছে, কেউ হয়তো আবার খারাপ আছে, যাই হোক সবাইকে নিয়ে আমাদের বন্ধু সার্কেলে তো আসলে ওইটা হিসাব করা হয় না। দেখা হয় কিন্তু সবাই না, তাই তো যেরকম বললেন যে একই প্রতিষ্ঠানের প্রফেসর, আবার হয়তো পিয়নও আছে, কিন্তু ঈদের আড্ডা দিচ্ছেন একসঙ্গে, তখন তার কে প্রফেসর আর কে পিয়ন, ওটা তো মাথায় না। বাড়িতে যাওয়ার একটা বড় তাগিদ এটা কাজ করে যে এলাকার যে বন্ধু বান্ধব আছে, বিশেষ এবং স্কুলের বন্ধু বান্ধব আছে, তাদের সাথে একটু আড্ডা দিব, বা এলাকার যারা বয়োজ্যেষ্ঠ কাকা মামা এরা যারা আছে তাদের সাথে একটু দেখা করবো, কে কেমন আছে। এটা কিন্তু একটা এখন যে টানটা হয়, এটার টান কিন্তু এই শিকড়ের টানটা কিন্তু এখন ফিল করি যে আমরা প্রত্যেকই আমাদের ভেতরে শৈশব কৈশোরকে লালন করি আর কি। এখন বারবার ফিরে যাই, সুযোগ পেলে সেটা বেরিয়ে যায়। এবং যেটা হয় যে আমাদের যারা ছোট, মানে পরের প্রজন্ম যারা, তাদেরকে আমরা এই উদাহরণটা দেই
যে আমরা এই করতাম। এবং ওই যে সবাই বড় হয়, যত বড় হয় সে তত বেশি নস্টালজিক হয় এবং সে তত বলতে ভালোবাসে। কিছু রংচং মেখেও বলে আমরা এই করেছি, সে হয়তো সব সে করে নাই, বলে আমরা আমাদের সময় এই ছিল। এটা ভালো লাগে আসলে। তো ছোটবেলাটা আসলেই অন্যরকম, আমাদের সবার ছোটবেলাতে এই ঈদের দিন সিনেমা দেখা। না না, এখন তো সিনেমা ফোনের মধ্যে, আপনার হলে যাওয়ার দরকার নাই। তখন কিন্তু আমিন ভাই যে আমরা 3-4 দিনেতে টিভিতে কি কি প্রোগ্রাম হবে, কোন দিন কোনটা আছে, এটা কিন্তু আগে থেকে আমরা ঠিক করে রাখতাম যে কোনটা কি দেখব। এখন আপনার এত 35-36টা চ্যানেল, আপনি কয়টা মুখস্থ রাখবেন? এখন তো আসলে ওইভাবে করে সিনেমাও দেখা হয় না। ঈদের দিন ছুটির ঘন্টা সিনেমা মুক্তি পেয়েছিল। আচ্ছা, আমরা মারামারি ছোট আমরা তারপরে মারামারি কাটাকাটি করে টিকিট করে সিনেমা দেখেছি এবং কেঁদে কেঁদে বুক ফাঁসিয়েছি। আচ্ছা, বাট এই যে সিনেমা দেখার যে আগ্রহটা, প্রবল আগ্রহ, সিনেমা হলে গিয়েছে সিনেমা দেখা, সেটা তো পারতো। এখন আমরা কি মোবাইলে বা ওটিটি প্ল্যাটফর্মে। আরেকটা জিনিস ছিল আপনাদের আছে কিনা, স্টুডিওতে গিয়ে ছবি তোলা। এইসব আমাদের স্মৃতি, কারণ সব এখন এটার মধ্যে। আপনার সিনেমা হল এটার মধ্যে, আপনার স্টুডিও এটার মধ্যে সব। সালা ভাই, আপনার শৈশবের মিস করেন কি বলেন তো? এখন আমি যেটা সবচেয়ে বেশি মিস করি সেটা হলো আমরা আগে গ্রামে, আমি গ্রামের ছেলে, তো গ্রামে আগে আমরা দল বেঁধে সন্ধ্যার পর আপনার ঈদের দিন দল বেঁধে এই বাড়ি ও বাড়ি পাড়া মহল্লায় সবাই আমার সাথে বাড়ি গিয়ে কিন্তু খেতাম, একটু খাওয়া, মানে যারা খাওয়াতেন তারাও আনন্দ পেতেন, আর আমরা যারা খেতাম আমরাও আনন্দ পেতাম। এটা কিন্তু একটা কালচার বা একটা যে আমাদের মধ্যে যে একটা বন্ডিং সামাজিক ভাবে, এই বন্ডিংটা খুব স্ট্রং ছিল আগে। এখন কেমন জানি একটু আর্টিফিশিয়াল, সবাই ব্যস্ত, নাগরিক জীবনে মানুষের ব্যস্ততা বেড়েছে, সবাই একটু সেলফ সেন্টার্ড। গ্রামও তো শহর হয়ে গেছে, গ্রামেও কিন্তু এখন শহর হয়ে গেছে, মানে সবাই নিজকে নিয়ে বা নিজেদেরকে নিয়ে কেমন জানি একটু বেশি ব্যস্ত হয়ে আমাদের এখনো কিছু আছে, একেবারে যে যায় তা না, এখনো কিছু আছে। যেরকম আমি ফিল করি, আমাদের বাসায় হচ্ছে আমার 2 ভাই, তো ওদের যে ফ্রেন্ড সার্কেল এরা আসবেই, দুপুরে না পারলেও রাতে আসবে, একটা বড় গ্যাদারিং হবে, তাদেরকে আমরা খাওয়াবো বেড়ে, আমাদেরকে তারা সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু চেঞ্জ হয়। তো ধরেন এখন আপনার সমস্ত পৃথিবী একরকম তো ছিল না 100 বছর আগে যেরকম, এখন তো সেই জায়গাটায় নাই। এবং এই জিনিসটা তো আমাদেরকে আসলে, আমরা যেটা বলি যে একসঙ্গে সবাই একা। আচ্ছা, উনি যে কথা বলি ওই রেফারেন্সে বলি যে জরুরি সেবা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আমাদের যে মায়েরা, তাদের চেয়ে জরুরি সেবা কেউ দেন নাই। তারা 24 ঘন্টা 24/7। এবং ঈদের সময় যে আমাদের বন্ধুরা আসছে, মায়েদের ঈদ আসলে সবার চেয়ে বেশি স্যাক্রিফাইসের ঈদ। কারণ আমাদের মায়েরা বাংলাদেশে খুব ব্যতিক্রম, যদি আপনি বাদ দেন, সবাই বিকাল 4টার পরে ভাত খায়, সবাই খাওয়ার পরে, খাওয়ানোর পরে। ঈদের দিনও তাই, ঈদুল আজহায় তো রান্না হতো, মাংস আসবে, রান্না হতে 4টার আগে তো রান্না হবে না, এবং উনি খাবেন সন্ধ্যায় সব গুছিয়ে টুছিয়ে সবাইকে দিয়ে তারপরে হচ্ছে। আজকে শুধুমাত্র এই জরুরি সেবার না, মানে আজকে মায়েদেরকে রেসপেক্ট করতে আমরা, তাদের জন্য আমরা ভালোবাসাটা জানাচ্ছি, এইটাই তাদের আনন্দে আমরা যেন আনন্দটা পাই। আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ। অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু পারলাম একটু ঈদের আনন্দ ভাগাভাগি করলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য। অনেক ধন্যবাদ নেক্সাস টিভিকে ধন্যবাদ, আমাদেরকে দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা যেটি বলতে চাই যে এই আমাদের উৎসবগুলো আনন্দমুখর হয় যাদের কারণে ডাক্তার, নার্স, পরিচ্ছন্নতা কর্মী, ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ, এমনকি গণমাধ্যম কর্মী, সবার প্রতি শ্রদ্ধা এবং সবার ঈদ আনন্দময় হোক। এবং যাদের কারণে উৎসবগুলো আনন্দময় হয় তাদের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা। ভালো থাকবেন।